হ্যালো এভরিওয়ান, চ্যানেল ফ্রি এডুর বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমরা পড়ছি লাইট, রিফ্লেকশন অ্যান্ড রিফ্র্যাকশন, বাংলায় আলোক, প্রতিফলন ও প্রতিসরণ, যা এনসিইআরটি ক্লাস 10-এর ফিজিক্স পার্টের প্রথম অধ্যায়। আমাদের আজকের ক্লাসটি এই চ্যাপ্টারের উপর 14তম ক্লাস। আমাদের আজকের পড়ার বিষয় লেন্স। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় লেন্স। এই লেন্সকে বোঝা খুব দরকার। তো প্রথমেই আমরা লেন্সের সংজ্ঞাটাকে আগে জেনে নিই। লেন্সের সংজ্ঞা হলো দুটি গুলীয় বা একটি গুলীয় এবং একটি সমতল দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমের অংশকে লেন্স বলে। আমি আবার বলছি, দুটি গুলীয় বা একটি গোলীয় এবং একটি সমতল দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমের অংশকে লেন্স বলে। বিষয়টি নিশ্চয়ই তোমাদের কাছে স্পষ্ট হয়নি। দেখো, এখানে আমি দুটি লেন্সের ছবি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে লেন্সটা, সেটাকে বাংলায় বলে উত্তল লেন্স। এই লেন্সটা দেখো, এই যে তলটা সেটা একটা গুলীয় তল, ঠিক অপর দিকের এই যে তলটা সেটাও একটি গুলীয় তল, এবং এই দুটি গুলীয় তল দ্বারা সীমাবদ্ধ যে একটি স্বচ্ছ পদার্থ, যার ভেতর দিয়ে আলো প্রতিসরিত হতে পারবে, আলো যেতে পারবে, এই ধরনের যে বস্তু তাকে আমরা লেন্স বলবো। এখানে আরেকটি লেন্স দেখাচ্ছি, সেটাকে বাংলায় বলে অবতল লেন্স। এই অবতল লেন্সের বাঁ দিকের পাশটা একটি গুলীয় অংশ, ডান দিকের পাশটাও আরেকটি গুলীয় অংশ, এবং এই দুটি গুলীয় অংশের দ্বারা সীমাবদ্ধ এমন একটা পদার্থ যার ভেতর দিয়ে আলো চলাচল করতে পারবে। তো এই ধরনের বস্তুকে আমরা বলি কি? লেন্স। এখানে আরো দুটি লেন্সের উদাহরণ আমি দিয়েছি। আমাদের সংজ্ঞায় বলা হয়েছিল দুটি গুলীয় অথবা একটি গুলীয় এবং একটি সমতল। দেখো, এই যে লেন্সটা, সেই লেন্সটার একটা দিক গুলীয় এবং আরেকটা দিক সমতল। বা এই যে লেন্সটা দেখতে পাচ্ছ এখানে, এটার এই দিকটা হচ্ছে কি গুলীয় এবং বাঁ দিকটা হচ্ছে কি সমতল। তো এই ধরনের যে বস্তু, স্বচ্ছ বস্তু যার ভেতর দিয়ে আলো চলাচল করতে পারে, এই ধরনের বস্তুকে আমরা বলি লেন্স। নিশ্চয়ই আবার তোমরা বুঝতে পেরেছো লেন্স কি। দেখো, এখানে আমি কয়েকটি লেন্সের ছবি দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে একটি উত্তল লেন্সের ছবি এবং এটা হচ্ছে অবতল লেন্সের ছবি। তো এই ছবিগুলি দেখে নিশ্চয়ই তোমাদের একটা ধারণা হয়েছে এবং লেন্সের যে সংজ্ঞা সেটা তোমরা নিশ্চয়ই এবার বুঝতে পেরেছ। এই লেন্সকে আমরা আবার কয়েক ভাগে ভাগ করতে পারি। প্রথম যে ভাগটা, সেটাকে আমরা বলি উত্তল লেন্স বা কনভেক্স লেন্স। আবার আরেকটি ভাগ আছে যেটাকে আমরা বলতে পারি অবতল লেন্স বা কনকেভ লেন্স। তাহলে আমরা এই ভাগ দুটিকে আরো ভালো করে জানতে হবে। প্রথমে আমরা জানি উত্তল লেন্স বা কনভেক্স লেন্স সম্পর্কে। যে লেন্সের মধ্যভাগ মোটা এবং প্রান্তের দিক ক্রমশ সরু তাকে উত্তল লেন্স বলে। যে উদাহরণ দেখাচ্ছি, দেখো, মধ্যের ভাগ মোটা এবং প্রান্তের দিকগুলি ক্রমশ সরু, তাকে আমরা উত্তল লেন্স বলবো। এই যে লেন্সের ছবিটা, এটা একটা উত্তল লেন্স, কারণ তার মধ্যভাগ মোটা এবং প্রান্তের দিকগুলি ক্রমশ সরু। এই উত্তল লেন্সকে আমরা আবার কয়েকটি ভাগে ভাগ করতে পারি। যে প্রথম ভাগ, তাকে আমরা বলবো উভোত্তল লেন্স বা বায়ু কনভেক্স লেন্স। এই যে লেন্সের উভয় দিক, দেখো লক্ষ্য করো, উভয় দিক উত্তল, অর্থাৎ
মাঝখানটা মোটা এবং প্রান্তের দিক ক্রমশ সরু, সেই লেন্সকে আমরা বলি উভোত্তল বা বায়ু কনভেক্স লেন্স। আরেকটি যে ভাগ সেটা হচ্ছে সমতল উত্তল লেন্স বা প্লেনো কনভেক্স লেন্স। দেখো, এই ধরনের লেন্সকে আমরা বলি সমতল উত্তল। এক সাইড হচ্ছে সমান সমতল, আরেক সাইড হচ্ছে উত্তল। তো এই ধরনের যে লেন্স তাকে আমরা বলি সমতল উত্তল লেন্স বা প্লেনো কনভেক্স লেন্স। আবার আরেক ধরনের লেন্স আছে যাকে আমরা বলি অবতল উত্তল লেন্স বা পজিটিভ মেনিসকাস লেন্স। সেটা হচ্ছে এইরকম, দেখো দুই দিকটাই গুলিয়তল, এই আকৃতির যে লেন্স তাকে আমরা বলি পজিটিভ মেনিসকাস বা অবতল উত্তল লেন্স। এক সাইড অবতল, আরেক সাইড উত্তল। বুঝা গেল? চলো এবার আমরা জানি অবতল লেন্স বা কনকেভ লেন্স সম্পর্কে। যে লেন্সের মধ্যভাগ সরু এবং প্রান্তের দিক ক্রমশ মোটা তাকে অবতল লেন্স বলে। দেখো, আমি এখানে অবতল লেন্সের ছবি দেখালাম, যার মধ্যভাগ সরু এবং প্রান্তের দিক মোটা। এই ধরনের যে লেন্স, সেই লেন্সকে আমরা বলি কি অবতল লেন্স বা কনকেভ লেন্স। এই অবতল লেন্স বা কনকেভ লেন্সও আবার তিন প্রকারের। প্রথম যে ভাগ সেটাকে আমরা বলি উভাবতল লেন্স বা বায়ু কনকেভ লেন্স। অর্থাৎ অবতল লেন্সের যে সঙ্গে আমরা যে লেন্সের কথা বলেছিলাম, যার উভয় দিকের মাঝখানটা হচ্ছে সরু এবং প্রান্তের দিকটা মোটা, সেই ধরনের লেন্সকে আমরা উভাবতল লেন্স বা বায়ু কনকেভ লেন্স বলি। অপর যে ভাগটি সেটি হচ্ছে সমতলাবতল লেন্স বা প্লেনো কনকেভ লেন্স। অর্থাৎ যার এক সাইড সমান সমতল, আরেক সাইড হচ্ছে অবতল। এই ধরনের যে লেন্স তাকে আমরা বলি সমতলাবতল লেন্স বা প্লেনো কনকেভ লেন্স। আরেক ধরনের লেন্স যেটাকে আমরা বলি উত্তলাবতল লেন্স বা নেগেটিভ মেনিসকাস লেন্স, সেটি হচ্ছে এরকম। তো নিশ্চয়ই আমরা উভয় প্রকার লেন্সের যে প্রকার ভেদ সেগুলি আমরা দেখলাম। এবার আমরা উভয় প্রকার লেন্সের কিছু বৈশিষ্ট্য জানার চেষ্টা করি। এটা একটি উত্তল লেন্স, যার মধ্যে সমান্তরালভাবে যদি আলোক রশ্মি আপতিত হয় তাহলে সে আলোক রশ্মিগুলি প্রতিসরিত হওয়ার পর যাবার সময় একটি নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হয়। অর্থাৎ সমান্তরাল রশ্মিকে এই উত্তল লেন্স অভিসারী রশ্মিতে পরিণত করে। সেই জন্য উত্তল লেন্সকে আমরা অভিসারী লেন্স বা কনভার্জেন্ট লেন্স বলি। অপরদিকে অবতল লেন্সে যদি সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হয় তখন রশ্মিগুলি অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়। অর্থাৎ অবতল লেন্স সমান্তরাল রশ্মিগুচ্ছকে অপসারী রশ্মিগুচ্ছে পরিণত করে। তাই অবতল লেন্সকে আমরা অপসারী লেন্স বা ডাইভারজেন্ট লেন্স বলে থাকি। তো চলো এবার আমরা লেন্সের যে বিভিন্ন অংশ, সেই অংশগুলিকে জানার চেষ্টা করি। তো চলো প্রথমে আমরা জেনে নিই বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার সম্পর্কে। লেন্সের প্রত্যেকটি তল কোনো না কোনো গোলকের অংশ, তাই না? যে গোলক দুটির অংশ নিয়ে লেন্সটি তৈরি হয়েছে, সেই গোলক দুটির যে কেন্দ্র তাদেরকে আমরা বলি সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র। এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ বক্রতা কেন্দ্র কি। আমরা যে ছবি দেখাচ্ছি এখানে, বক্রতা কেন্দ্র একটাকে যদি C1 ধরি, অন্যটাকে আমরা C2 বলবো। অবতল লেন্সের বেলাও তাই, দুটি গোলকের অংশ নিয়ে অবতল লেন্সটি তৈরি এবং এই গোলক দুটির যে কেন্দ্র, সেই কেন্দ্রগুলি হলো বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার। একটিকে যদি আমরা বলি C1, অপরটিকে আমরা বলবো কি C2। তো চলো এবার জেনে নিই বক্রতার ব্যাসার্ধ কি, রেডিয়াস অফ কার্ভেচার।
আমরা আগেই বলেছি লেন্স হচ্ছে দুটি গোলকের অংশ নিয়ে তৈরি, এবং যে দুটি গোলকের অংশ নিয়ে লেন্সটি তৈরি সেই গোলক দুটির যে ব্যাসার্ধ তাকে আমরা বলি বক্রতা ব্যাসার্ধ। এখানে C1 P1 হচ্ছে লেন্সটির বাঁ দিকের তলের বক্রতা ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কার্ভেচার। অপরদিকে C2 P2 হল লেন্সটির ডান দিকের তলের বক্রতা ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কার্ভেচার। এবার আমরা বিষয়টি অবতল লেন্স দিয়ে দেখছি। অবতল লেন্স যে দুটি গোলকের অংশ নিয়ে তৈরি সেই গোলকগুলির যে ব্যাসার্ধ তাই হলো অবতল লেন্সের রেডিয়াস অফ কার্ভেচার। এখানে বাঁ দিকের যে গোলীয় তল অবতল লেন্সটির সেই তলটির বক্রতা ব্যাসার্ধ হচ্ছে C1 P1 এবং ডান দিকের গোলীয় তলের বক্রতা ব্যাসার্ধ হচ্ছে C2 P2। আশা করি তোমরা বুঝতে পেরেছ বক্রতা ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কার্ভেচার কি। চলে এবার আমরা জেনে নিই প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস সম্পর্কে। তো যে দুটি গোলকের অংশ নিয়ে লেন্সটি তৈরি সেই গোলক দুটির কেন্দ্রকে যোগ করলে যে রেখা আমরা পাই সেই রেখা হচ্ছে লেন্সটির প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। এখানে আমি উত্তল লেন্স দিয়ে দেখালাম, ঠিক অবতল লেন্সের ক্ষেত্রেও তাই। দেখো দুটি গোলকের কেন্দ্রকে যদি আমি যোগ করি যে রেখা আমি পাবো সেই রেখাই হচ্ছে লেন্সটির প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। এবার আমাদের জানতে হবে আলোক কেন্দ্র বা অপটিক্যাল সেন্টার কি। লেন্সের কোনো এক তলে যদি আলোক এসে পড়ে, ধরে নিলাম এ বি হচ্ছে একটি আপতিত রশ্মি যা লেন্সের উপর পড়ল এবং বি বিন্দুতে লেন্সে প্রবেশ করার সময় সে তার গতির অভিমুখ পরিবর্তন করবে। তাহলে বিসি রশ্মি হচ্ছে এ বি রশ্মির প্রতিসৃত রশ্মি এবং সি বিন্দু থেকে যখন সে আবার বেরিয়ে যাবে সেই রশ্মি সিডি আপতিত রশ্মি এ বির সমান্তরাল হবে এবং এই রশ্মিটা যখন লেন্সের ভেতর দিয়ে গিয়েছে তখন প্রধান অক্ষকে একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে। এই যে নির্দিষ্ট বিন্দু সেই বিন্দুটাই হলো অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র। চলে এবার আমরা জেনে নিই উন্মেষ কি। লেন্সের উভয় তলে যে অংশের মধ্যে আলোক পড়লে আলো প্রতিষ্ঠিত হয়ে লেন্সের ভেতরে প্রবেশ করবে সেই যে দূরত্ব সেই দূরত্বকে আমরা বলি লেন্সের উন্মেষ। এখানে আমি চিত্রে দেখাতে চেষ্টা করেছি ডান দিকের তলের উন্মেষ হচ্ছে এ বি দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য এবং বাঁ দিকের তলের উন্মেষ হচ্ছে সিডি দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য। অবতল লেন্স দিয়ে আবার দেখাচ্ছি। অবতল লেন্সটির ডান দিকের গোলীয় তলের উন্মেষ হচ্ছে এ বি দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য এবং বাঁ দিকের গোলীয় তলের উন্মেষ হচ্ছে সিডি দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য। আশা করি উন্মেষ বা অ্যাপারচার কি সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে এতক্ষণ যে আলোচনা করলাম সেই আলোচনাগুলির সংজ্ঞা আমাদের জানতে হবে। পরীক্ষায় যদি আসে আমাদেরকে সেই সংজ্ঞাগুলিকে লিখতে হবে। তো প্রথমেই আমরা আসি বক্রতা কেন্দ্র সম্পর্কে বা সেন্টার অফ কার্ভেচার সম্পর্কে। লেন্সের উভয় তলই যদি গোলীয় হয় তবে এরা প্রত্যেকে একটি নির্দিষ্ট গোলকের অংশ হবে। ওই গোলকের কেন্দ্রকে ওই তলের বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার বলে। আমি আবার বলছি, লেন্সের উভয় তলই যদি গোলীয় হয় তবে এরা প্রত্যেকে একটি নির্দিষ্ট গোলকের অংশ হবে। ওই গোলকের কেন্দ্রকে ওই তলের বক্রতা কেন্দ্র বলে। চলো আবার বক্রতা ব্যাসার্ধের সংজ্ঞাটা জেনে নিই। লেন্সের কোনো তল যে গোলকের অংশ হবে ওই গোলকের ব্যাসার্ধকে ওই তলের বক্রতা ব্যাসার্ধ বলে। নিশ্চয়ই এখানে আর কোনো কনফিউশন নেই। বক্রতা ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কার্ভেচার কি সেটা তোমরা একদম ভালোভাবে জেনে গেছো। এবার প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিসের সংখ্যাটা কি হবে জেনে নিই। যদি লেন্সের দুই তল গোলীয় হয়
তবে ওই তল দুটির বক্রতা কেন্দ্র দুটিকে যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় তাকে ওই লেন্সের প্রধান অক্ষ বলে। এবার আলোক কেন্দ্রের সংজ্ঞাটা একটু ভালো করে দেখে নাও। যদি কোনো আলোক রশ্মি লেন্সের কোনো তলে এরূপভাবে আপতিত হয় যে লেন্সের ভিতর দিয়ে প্রতিসৃত হয়ে দ্বিতীয় তল থেকে নির্গত হওয়ার সময় এটি আপতিত রশ্মির সমান্তরালভাবে নির্গত হয়, তবে লেন্সের ভেতরে প্রতিসৃত রশ্মির গতিপথ প্রধান অক্ষকে যে নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে সেই বিন্দুই হচ্ছে লেন্সের আলোক কেন্দ্র। আমি আবার বলছি, যদি কোনো আলোক রশ্মি লেন্সের কোনো তলে এরূপভাবে আপতিত হয় যে লেন্সের ভেতর দিয়ে প্রতিসৃত হয়ে দ্বিতীয় তল থেকে নির্গত হওয়ার সময় এটি আপতিত রশ্মির সমান্তরালভাবে নির্গত হয়, তবে লেন্সের ভেতরে প্রতিসৃত রশ্মির গতিপথ প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকে লেন্সের আলোক কেন্দ্র বা অপটিক্যাল সেন্টার বলে। চিত্রে ও যে পয়েন্ট, সেই পয়েন্টে হচ্ছে এই লেন্সটির অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র। উন্মেষের সংজ্ঞা নিশ্চয়ই তোমরা আগেই বুঝে গেছো, তবু বলছি, লেন্সের গোলীয় তলের যে অংশে আলো পড়লে আলোক রশ্মি প্রতিসৃত হয় সেই অংশের দূরত্বকে লেন্সের উন্মেষ বলে। এবার আমরা জেনে নিই মুখ্য ফোকাস বা প্রিন্সিপাল ফোকাস সম্পর্কে। কোনো একটা বিন্দু থেকে যদি উত্তল লেন্সে অপসারী রশ্মিগুচ্ছ আপতিত হয়, তাহলে এই অপসারী রশ্মিগুচ্ছ প্রতিসৃত হবার সময় প্রধান অক্ষের সমান্তরালভাবে যায় এবং ওই যে বিন্দু, সেই বিন্দুটাকে আমরা বলি উত্তল লেন্সের প্রথম মুখ্য ফোকাস। আবার প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো রশ্মিগুচ্ছ উত্তল লেন্সে আপতিত হয়, তখন প্রতিসৃত হয়ে যাওয়ার সময় সেই রশ্মিগুলি একটি নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হয়। ওই যে বিন্দু যেখানে গিয়ে রশ্মিগুলি মিলিত হয়েছে সেই বিন্দু হলো লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস। অবতল লেন্সের বেলায় কোনো একটি বিন্দু অভিমুখে যদি রশ্মিগুচ্ছ অবতল লেন্সে আপতিত হয়, তো যাওয়ার সময় সেই রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সমান্তরালে যেতে থাকে। ওই যে বিন্দু, সেটাকে আমরা বলি প্রথম মুখ্য ফোকাস অবতল লেন্সের বেলায়। অপরদিকে যদি সমান্তরাল রশ্মিগুচ্ছ অবতল লেন্সে আপতিত হয়ে প্রতিসৃত হওয়ার সময় সে অপসারী রশ্মিগুচ্ছ পরিণত হয়। মনে হয় যেন কোনো একটি বিন্দু থেকে রশ্মিগুলো অপসৃত হচ্ছে। ওই যে বিন্দু, সেই বিন্দুকে আমরা বলি অবতল দর্পণের দ্বিতীয় মুখ্য ফোকাস। তাহলে মুখ্য ফোকাসের সংজ্ঞাটা কি হবে? যদি কোনো সমান্তরাল রশ্মিগুচ্ছ লেন্সের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে এসে লেন্সের উপর পড়ে, তাহলে প্রতিসরণের পর রশ্মিগুচ্ছ উত্তল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের উপর অবস্থিত একটি বিন্দুতে গিয়ে মিলিত হবে। আর যদি সেটা অবতল দর্পণ হয়, যদি সেটা অবতল লেন্স হয়, অবতল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে, সেই বিন্দুকে লেন্সের মুখ্য ফোকাস বলে। লেন্সের আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাসের দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। যদি এটি একটি উত্তল লেন্স হয় আর এফ যদি হয় তার ফোকাস পয়েন্ট বা মুখ্য ফোকাস, আর ও যদি হয় তার আলোক কেন্দ্র, তাহলে এফ থেকে ও পর্যন্ত যে দূরত্ব, সেটাকে আমরা বলি লেন্সের ফোকাস দূরত্ব বা ফোকাল লেন্থ। অবতল দর্পণের বেলাও তাই। ও যদি হয় দর্পণটির আলোক কেন্দ্র এবং এফ যদি হয় দর্পণটির ফোকাস দূরত্ব, তাহলে এই যে দূরত্ব, সেই দূরত্বকে আমরা বলি ফোকাল লেন্থ বা ফোকাস দূরত্ব। তাহলে সংজ্ঞাটা তো আমরা আগেই বলেছি, লেন্সের আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাসের দূরত্বকে ফোকাস দূরত্ব বলা হয়। এখানে আমি অবতল লেন্স দিয়ে প্রথমে দেখাচ্ছি। অবতল লেন্সের যে ফোকাস পয়েন্ট বা মুখ্য ফোকাস, সেই বিন্দুতে প্রধান অক্ষের উপর যদি একটি লম্ব তল অঙ্কন করি, সেই তলই হচ্ছে এই লেন্সটির ফোকাস তল বা ফোকাল প্লেন। অনুরূপভাবে উত্তল লেন্সের ক্ষেত্রেও ফোকাস বিন্দুতে যদি প্রধান অক্ষের
সমান্তরালে কোনো একটি তল অঙ্কন করি, সেই তল হচ্ছে ফোকাল প্লেন বা ফোকাস তল। তাহলে ফোকাস তল কি? মুখ্য ফোকাসের মধ্য দিয়ে লেন্সের প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থিত তলকে লেন্সের ফোকাস তল বা ফোকাল প্লেন বলে। তাহলে আজকের ক্লাস থেকে তোমরা লেন্স সম্পর্কে বিস্তারিত জানলে। আলোচিত বিষয়ে যদি কোনো প্রশ্ন পরীক্ষায় আসে, নিশ্চয়ই তোমরা তার উত্তর করতে পারবে। তো দেখা হবে পরের ক্লাসে নতুন আরেকটি কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক তো অবশ্যই করবে। আমাদের চ্যানেলকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে নিশ্চয়ই ভুলবে না। আমাদের চ্যানেলের কথা বন্ধুদের মাঝে অবশ্যই প্রচার করবে।